পাচারের অর্থে দেশে বিদেশে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রের অভিযোগ প্রধান উপদেষ্টার, অচিরেই ইসি গঠনের আশ্বাস। জরুরি সংস্কারের পর নির্বাচন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কাছে রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বৈঠক। সংস্কারের নামে বিএনপিকে ঠেকানোর কৌশল বাদ দিতে সরকারকে আব্দুস সালামের আহ্বান। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে তৎপর ভারত, অভিযোগ রিজভির। জুলাই আগস্ট গণহত্যা, সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলাসহ 14 জনকে ট্রাইব্যুনালে তোলা হবে কাল। গুম, গুলি, নির্যাতন সহ 7 অভিযোগ নিয়ে আদালতে ছাত্র শিবির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু সংস্কারের পর কাঙ্ক্ষিত নির্বাচন। ততদিন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বর্তমান সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, সরকারকে ব্যর্থ করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জানান, জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি বিচার হবে। ভারত থেকে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানান, 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর জুলাই আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসা, নিহত পরিবারের পুনর্বাসন, অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ সংস্কার কমিশন গঠন করেছে সরকার। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। আহতদের জন্য ঢাকার 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি, তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। আশ্বাস দেন, গুমের সাথে জড়িতরা যত শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, বিচারের আওতায় আনা হবে। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয়, সেজন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে পণ্য পরিবহনের চাঁদাবাজি বন্ধ সহ সরকার যথাসাধ্য চেষ্টা করছে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে, এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই। মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে। গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ, গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি বাজারে পণ্যমূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে বলেও আশ্বস্ত করেন তিনি। সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। সরকারকে ব্যর্থ করতে বিগত সরকারের লোকজন দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগও করেন প্রধান উপদেষ্টা। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে।
তাদের একটি বড় প্রচেষ্টা হচ্ছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলীয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু, জাতি হিসেবে আমাদের অবসান। সাবধান থাকুন, তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশ দ্রুতই বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরবে বলে মনে করে যুক্তরাজ্য। গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলেও আশা করেন ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আশা করে যুক্তরাজ্য। আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার লোভ নেই, দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফেরাতে চায় সরকার। এস.এম. ফয়েজের রিপোর্ট। যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট এর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় বাংলাদেশের নির্বাচন ও সরকারের মনোভাব নিয়ে কথা বলেন তারা। শান্তি, শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিতে এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সমর্থনের আশ্বাস দেন দেশটির প্রতিমন্ত্রী। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেরানোর প্রসঙ্গে ক্যাথরিন ওয়েস্ট বলেন, সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। We know that the interim government in Bangladesh has committed to restoring peace and order, ensuring accountability and promoting national reconciliation. And it has the full support of the UK government in these objectives. I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. Professor Yunus to lay out his vision for how will that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাজ্য। তারা বরং জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট দেখ, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব। ইললিগাল মাইগ্রেশন বা ইররেগুলার মাইগ্রেশনের ব্যাপারে আমাদের পশ্চিমা বন্ধুরা যেসব ব্যাপারে আমাদের সহায়তা চায়, সহযোগিতা চায়, আমাদের সেখানে করা উচিত, কারণ তাতে করে আমাদের লিগাল এবং প্রপার মাইগ্রেশনের সুযোগ পাবে। রাজনীতিতে সব দলের জন্য সমান সুযোগ প্রত্যাশা করে যুক্তরাজ্য। এস.এম. ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, আহতদের চিকিৎসা বাদ দিয়ে স্টেডিয়াম তৈরিতে উপদেষ্টাদের মনোযোগ লজ্জার। এটি তাদের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেসক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপি ক্ষমতায় যাবে কি না। আলোচনায় আব্দুস সালাম বলেন, সংস্কার করতে গিয়ে বিএনপি ঠেকানোর কৌশল থেকে অন্তর্বর্তী সরকারের সরে আসা উচিত। প্রতিহিংসার রাজনীতি বিএনপি পছন্দ করে না বলেও দাবি করেন তিনি। বাংলাদেশ যতদিন আছে বিএনপি থাকবে উল্লেখ করে তিনি জানান, দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনতে হবে। চাল, ডাল, তেলের দাম কমানোর আহ্বানও জানান তিনি। লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে? আজকে যেমনি এই সরকার বাস্তবতা, এই সরকারকে যেমনি দেশে দরকার, আমরা চাই এই সরকার সফল হোক, ঠিক তেমনি ভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয়, তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। অন্যতম যুগ্ম মহাসচিব
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী দেশের মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে তা এদেশের সার্বভৌমত্বের উপর আঘাত। দেশটি আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য উঠে পড়ে লেগেছে। বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ভারতের ষড়যন্ত্র সম্পর্কে অন্তর্বর্তী সরকার সহ দেশের গণতন্ত্র বনা সব দলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। রিজভী আরও বলেন, বিএনপি উৎপাদনের দল, গণতন্ত্রের দল, অপরদিকে আওয়ামী লীগ টাকা পাচারকারী ও লুটেরা দল। দলটি জিয়াউর রহমান ও তার দলকে দেশের মাটি থেকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু এখন তারাই পালিয়ে বেড়াচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। উৎপাদনের দল বিএনপি হচ্ছে মানুষকে ক্ষুধা নিবারণের দল, আরেকটি হচ্ছে লুটেরার দল, আরেকটি হচ্ছে দুর্ভিক্ষের দল, আরেকটি হচ্ছে টাকা পাচারকারীর দল। আজকে বাংলাদেশ ব্যাংক লোপাট হয়ে যায় 800 কোটি টাকা, সোনালী ব্যাংক লোপাট হয়ে যায় টাকা, বেসিক ব্যাংক লোপাট হয়ে যায় টাকা। খালেদা জিয়ার বিরুদ্ধে এত অপপ্রচার করেছেন, জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছেন, আপনারা কই তো টেকাতে পারেননি, বরং আপনি পালিয়ে গেছেন। বেগম খালেদা জিয়া পালায়নি। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিব সহ মোট 14 জনকে কাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের তোলা হবে আদালতে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা সবাই কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি, ডক্টর আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। আসামিদের হাজির করার পাশাপাশি জুলাই আগস্ট গণহত্যার তদন্তের অগ্রগতি জানানো হবে কাল। এর মধ্যে তদন্ত সংস্থা প্রসিকিউশনকে তাদের কার্যক্রমের অগ্রগতি জানিয়েছেন। এর আগে গত 17 অক্টোবর আলাদা 2 আবেদনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। জুলাই আগস্ট গণহত্যায় অভিযোগে সাবেক মন্ত্রী, বিচারপতি ও আমলা সহ 14 আসামির বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষ না হওয়ায় সময় চাওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে গুম ও গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতার আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব অভিযোগের প্রেক্ষিতে সাবেক 10 মন্ত্রী, সাবেক বিচারপতি ও সাবেক আমলা সহ 14 জনকে 18 নভেম্বর হাজির করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ ঘুরে দেখেন প্রসিকিউশন টিম। পরে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিককে জানান, সংস্কার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় সোমবার আসামিদের ট্রাইব্যুনালের টিনশেড ভবনেই হাজির করা হবে। যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল তাদের মধ্যে থেকে কালকে হয়তো 14 জনকে আমরা পাচ্ছি, এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। কালকে আসার পরে এটা হলো মামলার নিয়মিত যে তারিখ সেটা, কালকে আছে মূলত হচ্ছে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য। তো প্রথম যে তদন্ত রিপোর্টটা 1 মাসের মধ্যে এটা সমাপ্ত করা খুব স্বাভাবিক কারণেই সম্ভব নয়। তো কালকে ন্যাচারালি আমরা চাইবো যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে আমরা এটা শেষ করতে পারি। অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। এটা আমাদের দিক থেকে খুব স্পষ্ট মেসেজ যে আমরা বিচার করব, কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য, এবং ন্যায় বিচারের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য যা যা করা দরকার সেটা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের হাজিরার সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। আসামিগণের পক্ষে যারা আইনজীবী হিসেবে নিযুক্ত হবেন তারা যথাযথ ওকালতনামা সহকারে আসবেন, তাদেরকে এখানে এন্ট্রান্স দেওয়া হবে। সাংবাদিকদের ব্যাপারেও আমরা তাদের যথাযথ আইডি প্রদর্শন ব্যতি রেখে এখানে যাতে কেউ প্রবেশ না করেন। আদালত কক্ষে কোনো ব্যক্তি মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, সেটা আইনজীবী হোক, প্রসিকিউশন হোক, সাংবাদিক হোক। আসামিদের পক্ষে তাদের ফ্যামিলি মেম্বার, যেহেতু সংখ্যায় অনেক, সেই কারণে অন্তত একজন করে যাতে ফ্যামিলি মেম্বার তার সাথে দেখা করতে পারেন, সেই ব্যাপারে আমরা আশা করছি যে প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা বলে দেব যে সাধারণ কোনো দর্শনার্থী
বা বাইরের কোনো মানুষ এখানে কালকে যাতে ঢুকতে না পারে সেই ব্যাপারে আমরা বলেছি, যাতে এই পরিবেশটা যাতে নিশ্চিত করা যায়। নিরাপত্তার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেভাবে বলা হয়েছে, তারা যথাযথ প্রস্তুতি নিয়েছেন। এদিকে গুম ও গুলি করে পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 7টি অভিযোগ দায়ের করেছেন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগে গিয়ে ভুক্তভোগীরা আলাদা আলাদা অভিযোগ দেন। এই 7 অভিযোগকারীর মধ্যে একজন এখনো নিখোঁজ, 2 জন 3 বছরের মতো গুম ছিলেন, আর 4 জন পুলিশ ও র্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন। ঘটনার সময়কার পুলিশ, র্যাব ও আওয়ামী লীগে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, বাংলাদেশ ব্যাংক এখন স্বৈরাচারী আচরণ করছে। নিয়ন্ত্রণ সংস্থাটির কারণে ব্যাংকিং খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজধানীতে ব্র্যাক ইনে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে একটি বিশেষ গোষ্ঠী তাদের সুবিধা নিয়েছে। এই অবস্থায় সবার আগে রাজনীতির সংস্কার করতে হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক ভুল পথে হাঁটছে বলেন আব্দুল আওয়াল মিন্টু। সব সরকারের আমলেই সংস্কার কার্যক্রম চলমান রাখা দরকার মন্তব্য করে ব্যবসায়ী নেতারা জানান, দুর্নীতি এখনও ব্যবসায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মতে অটোমেশন ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশি শ্রমিকদের উৎপাদন ক্ষমতা আরও বাড়ানোর উপরও জোর দেন আলোচকরা। রাজধানীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ। গত 3 মাসে গণপিটুনিতে খুন হয়েছেন অন্তত 68 জন। বিভিন্ন অপরাধে ঢাকায় মামলা হয়েছে 196টি। এসব অপরাধের কারণে উদ্বেগ বেড়েছে নগরবাসীর মধ্যে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রয়োজন কঠোর আইন প্রয়োগ। আর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কারাগারগুলো অপরাধ সংশোধনের কেন্দ্রে পরিণত করতে না পারলে নিয়ন্ত্রণ সম্ভব নয়। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। গত 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। ডিএমপির তথ্য বলছে, আগস্টে 119টি, সেপ্টেম্বরে হয়েছে সর্বোচ্চ 148টি, অক্টোবরে 58টি খুনের মামলা হয়েছে। এছাড়া গত 3 মাসে দস্যুতার মামলা 39টি, ডাকাতি 14টি, অপহরণের 47টি ও চুরির মামলা হয়েছে 96টি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত 3 মাসে গণপিটুনিতে খুন হন 68 জন, ধর্ষণের ঘটনা ঘটে 78টি। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে 9 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে 52 জনের। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 67 জন গণপিটুনিতে নিহত হন। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, 5 আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের ভেতরে সবচেয়ে দুর্বল যে দুটো মন্ত্রণালয়, একটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় আর একটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং দুটোর অবস্থাই কিন্তু না। সম্প্রতি আপনার চুরি, ডাকাতি, ছিনতাই তো ভয়াবহভাবে বেড়ে গেছে, এবং মানুষ তো এখন সন্ধ্যার পরে কিংবা সকালে হাঁটতেও বেরোচ্ছে। গণ্যমান্য কিছু লোক দিয়ে পুলিশ এবং একটা আইন শৃঙ্খলা রক্ষা কমিটি করে দিতেন, এবং তাতে করে জনগণের সাথে পুলিশের একটা যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা কমে যেত, এবং সাথে সাথে জনগণ যদি পুলিশকে সহযোগিতা করত, তাহলে পরে আপনি দেখতেন যে ওই আইন শৃঙ্খলা রক্ষাটা আরও কার্যকরভাবে করা যেত। অপরাধের সাথে জড়িয়ে আছে একজন মানুষের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও। এ কারণে অপরাধী হয়ে ওঠার কারণ জেনে ব্যবস্থা নেওয়া গেলে সমাজ থেকে অপরাধ কমানো সম্ভব বলে মনে করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ধীরে ধীরে পেশাদার অপরাধীতে পরিণত হয়, তাদের কিন্তু শৈশব কৈশোরেই তার একটা ছাপ কিন্তু রয়ে যায়। ফলে সেই জায়গাটা আমাদের চিহ্নিত করতে হবে। ফলে শৈশব কৈশোর গুরুত্বপূর্ণ। আর যে প্রাপ্তবয়স্ক অপরাধীদের কথা বললেন, যাদের একটা অংশ অপরাধ করছে এবং কেউ কেউ কারাগারে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো কারাগার ও শাস্তির যে দর্শন আমাদের দেশে রয়েছে, যে ফিলোসফি রয়েছে, সেই জায়গাটিতে একটি মৌলিক পরিবর্তন আনা দরকার। অর্থাৎ কারাগার মানে শাস্তির আলয় নয়, সেটি শাস্তির জায়গা নয়। কারাগার হবে একজন মানুষের সংশোধন হবার জায়গা। অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরো কঠোর ভূমিকা নেবে বলে মনে করেন নগরবাসী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।
একটি সুন্দর বাংলাদেশ গড়তে যতটুকু সংস্কার প্রয়োজন তা নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, পাণ্ডুলিপি পরিমার্জনের জটিলতায় বই ছাপাতে দেরি হলেও আগামী বছরের প্রথম মাসেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে নিয়ে হেলাফেলা করা যায় না। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে যাতে ভালো একটি সরকার গঠন হতে পারে সেই পরিবেশ তৈরির কাজ চলছে। নিজেদের ইচ্ছে মতো কিছু হচ্ছে না। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃফুজ স্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, সরকারের সফলতা নির্ভর করে জনগণের সহযোগিতা ও সমর্থনের উপর। প্রাথমিক সহকারী শিক্ষকদের চাকরির ক্ষেত্রে 10ম গ্রেড দাবি বাস্তবসম্মত নয় বলেও মনে করেন তিনি। আমরা নিজেদের মতো কিছু করছি না, আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায়, একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমরা চেষ্টা করি। পাণ্ডুলিপিগুলো তৈরি হয়েছিল, সেই পাণ্ডুলিপিগুলোকে আবার কিছুটা পরিমার্জন করতে হয়েছে। এই কারণেই আমরা কিছুটা বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা প্রক্রিয়া চালাচ্ছি, অগ্রসর হচ্ছে। ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের বইগুলো ছাপানোর, এবং আমরা আশা করছি যে জানুয়ারিতেই আমরা সব বই, বিশেষত প্রাইমারির সব বই আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারবো। বিএনপি ক্ষমতায় চলে গেছে এমনটা না ভাবতে নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের বড়াই গ্রামে কালিকাপুর স্কুল মাঠে উপজেলা ও বনপাড়া পৌর বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, সবেমাত্র শেখ হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে, দল ক্ষমতায় চলে গেছে, এখনই এমনটা যেন না ভাবেন, এ বিষয়ে সতর্ক করে দেন নেতাকর্মীদের। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপির নেতা ও সহযোগী সংগঠনের সদস্যরা। ক্ষমতায় চলে গেছে, এটা কিন্তু স্বপ্ন, এটা কেউ চিন্তা করবেন না। আমরা ক্ষমতায় চলে গেছি, আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কারণ এই কালো শক্তির দোষরা এই 15.5 বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, বাংলাদেশের মানুষকে লুট করেছে। আকাশপথে স্বর্ণ চোরাচালান রোধে কোনো এয়ারক্রাফটের ভেতর অবৈধ স্বর্ণ পাওয়া গেলে সেসব এয়ারক্রাফট নিষিদ্ধ করার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। রবিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এলাকায় যাত্রীদের দ্রুত তথ্য আদান প্রদান সহ অন্যান্য সহায়তা বাড়াতে কাস্টমস হেল্প ডেস্ক এর উদ্বোধন শেষে তিনি একথা জানান। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার কাজ চলছে। বলেন, খেজুর আমদানিতেও শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রোজায় ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে। এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের উৎসাহিত করতে আগামী বছর থেকে ই রিটার্ন দাখিলের ক্ষেত্রে মোবাইল অ্যাপস চালু করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সজীব নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আবু সাইদ 3 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষের শুনানির পর আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার সময় সন্দেহ হওয়ায় ইমিগ্রেশন পুলিশ আরিফ হাসানকে আটকে দেয়। পরে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই উত্তরার স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় সজীব। এই ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। দিনে গরম থাকলেও সন্ধ্যা হলেই নামছে শীত। রাত থেকে ভোর ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। দিনে গরম আর রাতে ঠান্ডার কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।
পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীত আসছে। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু, চারদিকে যেন শীতের পরশ। হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতি বছর শীত আসে একটু আগেই। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনে গরম থাকলেও সন্ধ্যার পর উত্তরের ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু করে। বেশিরভাগ মানুষই মোটা জামা কাপড় পরে বাইরে বের হচ্ছেন। কুয়াশা বেশ ঘন কুয়াশা, এবং গতকালকেও ঘন কুয়াশা ছিল। আমরা ফজরের নামাজের পরে যখন বের হই একে অপরকে দেখা যাচ্ছিল কুয়াশার জন্য। কুয়াশাও আছে আর ঠান্ডাও লাগতেছে, আর কুয়াশা ঠান্ডা তো আছে, শীতের কারণে কাজ হয়েছে। আগাম শীত মনে করেন যে শীতকাল হচ্ছে পৌষ আর মাঘ মাস, কিন্তু অক্টোবর মাস থেকে দেখেন শীতের পুরো একটা দাপট শুরু হয়ে গেছে। পুরোপুরি শীত না পড়লেও দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্যের কারণে বাড়ছে শীতজনিত রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। বাচ্চাটা হলো জ্বর, সর্দি, পাতলা পায়খানা, ভর্তি হয়েছে 4 দিন থেকে। পাতলা পায়খানা আর বমির জন্য ভর্তি হয়েছি, আজকে 6 দিন থেকে আছে, কিন্তু বমিটা বন্ধ হয়েছে, পাতলা পায়খানাটা বন্ধ হয় না। পঞ্চগড়ে কিছুটা আগাম শীত পড়ে গেছে। এই শীতের কারণে শিশু ও বয়স্করা ঠান্ডা, কাশি, সর্দি এ ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে। এদিকে শীতে দুস্থদের সহায়তায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আমরা সরকারের কাছেও আমরা শীতবস্ত্রের জন্য এবং আর্থিক সাহায্যের জন্য আমরা লিখেছি। আশা করি বরাদ্দগুলো খুব সহজে পেয়ে যাব। তো আমার মনে হয় যে এবার শীতের সময় আমাদের যারা অসহায় মানুষ আছেন, গরিব মানুষ আছেন, তাদেরকে আমরা পর্যাপ্ত শীতবস্ত্র দিতে সক্ষম হব। এখন থেকে পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই কমতে থাকবে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গর্ভবতী মায়েদের গর্ভকালীন সেবার গুরুত্ব ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে বরিশালের উজিরপুরে। সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির 2 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির। তসলিম উদ্দিন খান জানান, এই উদ্যোগ বাংলাদেশের মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসএমসির পরিচালনা পরিষদের সদস্য ডাক্তার জহিরুদ্দিন আহমেদ, মোহাম্মদ ফরহাদ হোসেন, ডাক্তার ইয়াসমিন এইচ আহমেদ ও রঞ্জিত কুমার চক্রবর্তী সহ অন্যরা উপস্থিত ছিলেন এ সময়। শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, সমস্যা সমাধান এবং সৃজনশীল চিন্তাশক্তি বিকাশে সহায়ক প্রতিযোগিতা হরলিক্স ব্রেন গেমস অলিম্পিয়াডের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে 3 লাখ টাকা বৃত্তি তুলে দেয়া হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে ব্যবহারিক জ্ঞান এবং অভিযোজন সক্ষমতা বাড়ানোর সুযোগ পেয়েছে। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীরা হরলিক্স ব্রেন গেমস অলিম্পিয়াডে অংশ নেয়। এমন একটি অসাধারণ উদ্যোগে অংশ নিতে সন্তানদের উৎসাহ দেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান ইউনিলিভার কনজিউমার কেয়ারের মার্কেটিং ডিরেক্টর নিউট্রিশন চৌধুরী হাসান মাঝার। বলেন, ব্রেন গেমস অলিম্পিয়াড প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণ মস্তিষ্কের মানসিক বিকাশের চর্চা করতে প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিষ্ঠানটি। উদ্যোগটা দেশে খুব ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস উপলক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে রবিবার সন্ধ্যায় অর্ধশত তরুণের অংশগ্রহণে মোমবাতি প্রজ্বলন করা হয় জাতীয় সংসদ ভবনের সামনে। ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের এই আয়োজনে অংশ নেন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা সহ নানা শ্রেণী পেশার মানুষ। নীলফামারী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। নতুন বাজারে এনসিডিপি মার্কেটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। এ সময় কৃষকের কাছ থেকে সবজি ও ডিম কেনেন জেলা প্রশাসক। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ হয়েছে। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির আহ্বান জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাচারের অর্থে দেশে বিদেশে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রের অভিযোগ প্রধান উপদেষ্টার, অচিরেই ইসি গঠনের আশ্বাস, জরুরি সংস্কারের পর নির্বাচন।
বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফেরাতে ইউনূস সরকারের কাছে রূপরেখা প্রত্যাশা ব্রিটেনের, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রীর বৈঠক। সংস্কারের নামে বিএনপিকে ঠেকানোর কৌশল বাদ দিতে সরকারকে আব্দুস সালামের আহ্বান। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে তৎপর ভারত, অভিযোগ ঋত্বিক। জুলাই আগস্ট গণহত্যা, সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলাসহ 14 জনকে ট্রাইব্যুনালে তোলা হবে কাল। গুম, গুলি, নির্যাতন সহ 7 অভিযোগ নিয়ে আদালতে ছাত্রশিবির। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।